আমাদের এই এলাকায় শুধুমাত্র বিএনপি সরকার থাকাকালীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে এলাকার বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের হাত ধরে এলাকার যত রাস্তাঘাট, পানির পাম্প, গ্যাসের লাইন যা নির্মাণ হয়েছে বিএনপির আমলে হয়েছে। 2008-এ এখান থেকে বিনা ভোটে চুরির মাধ্যমে অ্যাডভোকেট সানজিদা বেগম এমপি হন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি আরেকটু খেয়াল করিয়ে দিচ্ছি। পরবর্তীতে দেখা গিয়েছে 2014-তে আওয়ামী লীগের মহাজোটে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা নির্বাচন বিনা ভোটে এমপি হয়েছে এবং 2018-তে একই ঘটনা নিশিরাতের ভোটে, মনে আছে কিনা জানি না আপনাদের, রাতের ভোটে যেখানে মানুষ ভোট দিতে যায়নি, বিনা ভোটে আবার এমপি হয়েছিল। এবং শেষ পর্যন্ত 2024-এ মানে আমরা যে ভোট হয়েছে, আমি নির্বাচন হয়েছে, যেখানে অন্য কোন রাজনৈতিক দল পূর্বের ন্যায় অংশগ্রহণ করে নাই, সেখানে আবার আওয়ামী লীগের ডাক্তার আওলাদ হোসেন এমপি হয়েছিলেন। ইনারা কেউ এলাকার সন্তান না, যেমন ওনারা কেউ এলাকায় রাত্রি যাপন করেনি। দিনের বেলায় এসেছেন, ধান্দা করেছেন, আপনারা আমার এলাকার সম্পদ লুণ্ঠন করেছেন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন। রাতের বেলায় চুরির সম্পদ নিয়ে তারা অন্য এলাকায় গিয়ে ঘুমিয়েছেন। এলাকায় কোন মানুষ কোন প্রতিবাদ স্বরূপ কথা বললে তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, বিশেষ করে মসজিদগুলোতে শুক্রবারের জুমার খুতবায়, যেখানে আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই বিষয়েও সতর্ক করে বিভিন্ন মসজিদে চিঠি দেয়া হতো যে এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারবেন না। এখানে আমাদের ওলামা ইকরামরা উপস্থিত আছেন, আমি ভুল করলে আমাকে সংশোধিত করবেন। এবং যেখানে যে ওলামা ইকরাম তাদের বিরোধিতা করেছেন, আল্লাহ পাকের কথা, পবিত্র কোরআনের কথা বলেছেন, সেখানে তাদেরকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। আপনারা যদি 30 বছর আগের কথা ধরেন বা 25 বছর আগের কথা ধরেন বা 20 বছর আগের কথাও ধরেন, সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশেষ করে মুরব্বীরা সবসময় সমাজের কোনো অসঙ্গতি দেখলে, সমাজে কোনো অসুবিধা তৈরি হলে সেই বিষয়ে সমাজের সকলকে ডেকে বসে আলাপ আলোচনা করতেন এবং এলাকার বিষয়ে সিদ্ধান্ত দিতেন। আমি ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, বিশেষ করে আমার মুরব্বীরা, আমার বাবা এলাকায় বিভিন্ন সময় যদি সমস্যা হয়েছে, আমি দেখেছি আমার বাবাকে বিশেষ করে এলাকার মুরব্বীদের কাছে উনি সবার আগে যেতেন, আর নয় উনি তাদেরকে আহ্বান করতেন আসার জন্য এবং তাদের সাথে পরামর্শ করতেন। পরবর্তীতে উনি ওলামা ইকরামদের সাথে কথা বলতেন এবং পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে বলে দিতেন যে ওই এলাকায় এই সমস্যা, তুমি ওই মুরব্বীর কাছে যাবা, তাকে নিয়ে তুমি এলাকার সমস্যার সমাধান করবা এবং এলাকার সমস্যার সমাধান করা হতো। প্রথম যেটা আমি চাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যে বলেছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পূর্বে বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আমি এমন একটি জায়গা তৈরি করতে চাই প্রত্যেকটা সমাজে, যেখানে বিশেষ করে আমাদের মুরব্বীরা থাকবেন, এখানে আমাদের ওলামা ইকরামরা থাকবেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের মাদ্রাসা যদি থেকে থাকেন সে মাদ্রাসার প্রিন্সিপাল থাকবেন, আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও থাকতে পারবেন। এবং যেই শ্রেণী পেশার মানুষগুলির কথা আমি একটু আগে বললাম, সেই সকল শ্রেণী পেশার মানুষগুলিকে নিয়ে
আমাদের সেটি কমিটি বলেন, পঞ্চায়েত কমিটি বলেন, সামাজিক সংগঠনের কমিটি বলেন, সেই জায়গা একটি তৈরি করতে হবে যেখানে মানুষ অনায়াসে নির্বিঘ্নে নির্ভয়ে এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারবেন এবং সেই সমস্যা একত্রে বসে আপনারা সিদ্ধান্ত দিবেন কিভাবে সেই সমস্যার সমাধান হবে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই সমস্যার সমাধানে আপনাদেরকে সামনে রেখে আপনাদের পাশে থেকে তারা কাজ করবেন। আপনারা কিশোর গ্যাং এর কথা বলেছেন। কিশোর গ্যাং এর যারা সদস্য যদি খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই এলাকার সন্তান, কারো না কারো সন্তান। এই সমস্যাটাকে যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে আমাদের এলাকার মুরব্বীদেরকে বসতে হবে এবং এই কিশোর গ্যাংকে যে নেতৃত্ব দিচ্ছেন, যিনি প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা আমাকে চিহ্নিত করে দেন যে এই কিশোর গ্যাং এর নেতা এই ছেলেটি, তাকে কিভাবে শাস্তি করে পুলিশে দিতে হবে, সেই দায়িত্ব আমাদের। কোন কিশোর গ্যাংয়ের সদস্য যারা আছো, যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছ, তোমরা একেবারেই সতর্ক হয়ে যাও। কোনোভাবেই তোমাদেরকে সতর্ক করার পরও যদি তোমরা এই কিশোর গ্যাং থেকে ছেড়ে পড়ার টেবিলে মনোযোগী না হও, নিজের পরিবারের সাথে মনোযোগী না হও, আমরা প্রশাসন যদি তোমাদেরকে তখন ধরে, তোমাদের বাবা মারা আসলো, কিন্তু আমরা তখন কিছু করার সুযোগ থাকবে না। প্রয়োজন এখানে আপনারা এই পাইপ রাস্তাটির কথা বলেছেন। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, কয়েক মাস আগে এই পাইপ রাস্তার যে পানি যে জলাবদ্ধতা, সেটি নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমরা ব্যক্তিগত অর্থে আমরা এই ড্রেনেজ ব্যবস্থাগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে বস্তা বস্তা বালু ভরা এই ড্রেনগুলির ভিতরে ছিল। পরবর্তীতে সিটি কর্পোরেশনের লোকজন এসে এখানে ডুবুরি দিয়ে এখানে পরিষ্কার করেছেন, কিন্তু তাতেও আমাদের এই সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে আমাদের যে সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক, কারণ আমাদের তো নির্বাচিত মেয়র নেই, নির্বাচিত এলাকার কমিশনার নেই, নির্বাচিত সংসদ সদস্য নেই, নির্বাচিত কোন প্রধানমন্ত্রী নেই, নির্বাচিত কোন সরকার নেই, আছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আজকে মনে করছেন যে তারা এলাকার মানুষের কাছে হয়তোবা দায়বদ্ধ না। আজকে এত ছলছাতুরি, আজকে মানুষকে যে প্রতারণা করা হচ্ছে, যে মানুষ হোল্ডিং ট্যাক্স দিচ্ছে কিন্তু তার পরিপূর্ণ সেবা তারা পাচ্ছে না। আমি ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আজকে এখানে আসার আগেও কথা বলেছি। তারা আমাকে বলেছেন, আমাকে তারা আশ্বস্ত করেছেন যে এই মাসের 30 তারিখের মধ্যে আপনাদের পাইপ রাস্তা সহ আমাদের এই জুরাইন থেকে যে দয়াগঞ্জের যে মেইন রাস্তাটি, তারা 30 তারিখের মধ্যে তারা এখানে কাজ মেরামত করার কাজ ধরবেন এবং নতুন করে রাস্তাটি স্থাপন করা সহ যে ড্রেনেজ ব্যবস্থা, যে বিশেষ করে আমাদের পাইপ রাস্তা যেটা মিরহাজের বাগ থেকে গিয়েছে, সেখানে এই যে পানির লাইনের কথা বলেছেন, যে ড্রেনেজটা যে সূত্রাপুরের যে খালে যায়, সেই রাস্তায় সংযোগ করা হবে, তারা আমাকে কথা দিয়েছে। আমি সেখানে আপনাদেরকে, আমরা আনন্দিত হব, আনন্দিত হতে চাই, কিন্তু যদি 30 তারিখের মধ্যে এলাকার কাজ ধরা না হয়, তাহলে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আমরা 30 তারিখের মধ্যে যদি এই রাস্তা নির্মাণের কাজ তারা হাতে না নেয়, দৃশ্যমান কাজের ব্যবস্থা যদি আমরা না দেখি, আমরা এই অত্র এলাকা, অত্র অঞ্চলের মানুষ সেই সিটি কর্পোরেশন প্রশাসকের অফিসের দিকে আমরা হেঁটে যাব এবং তাদের অফিস ঘেরাও করব। আপনারা এখানে, আমরা যদি এই রেল লাইনের কথা বলি, আমাদের এই রেল লাইনটিকে তারা এক্সটেনশন করেছে, বাড়িয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকা তার লোপাট করেছে। এই এলাকার বিনা ভোটের কমিশনাররা তারা কেন চিন্তা করলো না যে এই আমাদের যে পূর্বের রেল লাইনটি ছিল, মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল, যাতে এই এলাকার মানুষ, আমাদের স্বজনরা মৃত্যুবরণ করলে সহজে রাস্তা দিয়ে আমরা কবরস্থান যেতে পারতাম। কিন্তু আজকে আমাদের এই ওই পোস্তগোলা হয়ে, জুরাইন হয়ে, পোস্তগোলা হয়ে আমাদেরকে ঘুরে আসতে হয়। এই এলাকার মানুষের সাথে আমাদের এলাকার 54 নম্বর ওয়ার্ডের আরেকটি অংশ এবং 47 নম্বর ওয়ার্ডের আরেকটি অংশ,
আমাদের স্বজনরা বসবাস করে এই পার ওই পার। একটি সহজ উপায় তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা ছিল, তারা এলাকার সাথে ওই এলাকার সংযোগ করতে তার একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। তারা চিন্তাই করেনি যে এই জুলাইন থেকে আমাদের দয়াগঞ্জ মোড় পর্যন্ত অনেক লম্বা একটি রাস্তা, এখানে প্রয়োজন ছিল জায়গায় জায়গায় কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা। তারা এখানে একটি আন্ডারপাস তৈরি করেছে, যেটা আমি আজ পর্যন্ত দেখিনি কোনো মানুষের ভিড় আছে যে মানুষ এদিক দিয়ে ওই পার যায়। বরঞ্চ এই আন্ডারপাসের নিচে যেখানে মাদক ব্যবসায়ীরা, মাদক সেবনকারীরা সেখানে শুয়ে আছে, এখানে ছিনতাইকারীরা থাকে, যে আমাদের এলাকার মানুষ ওই আন্ডারপাস দিয়ে পাশে গেলে তাদেরকে ছিনতাই করা হয়।